চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রা, কাকরাইলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহার। কোনো কিছু চাপিয়ে দেবে না কমিশন, জানালেন আলী রিয়াজ। পর্যায়ক্রমে অর্থস্তর আদালত সম্প্রসারণের নীতিগত ঐকমত্য। ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে সরকার, আশা বিএনপি। সুষ্ঠু ভোটের মাধ্যমে সঠিক পথে এগোবে দেশ, বলেন মির্জা ফখরুল। 5 আগস্ট পর্যন্ত জুলাই সনদের অপেক্ষা থাকবে এনসিপি, রাজশাহীতে নাহিদ ইসলাম। নাটোরে সাড়া ফেলেছে জুলাই পদযাত্রা। নির্বাচনের পরিবেশ নিয়ে জামায়াতের সংশয়, চলতি মাসে জুলাই সনদ ঘোষণার দাবি। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ। 10 জুলাই অস্ত্র মামলায় আনিসুল হকের রিমান্ড। এবং ব্রিক্স সম্মেলনে পাকিস্তানকে নরেন্দ্র মোদীর তীব্র আক্রমণ, ইসরায়েলকে গণহত্যাকারী বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবেয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। তবে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারা। এর আগে আওয়ামী লীগের শাসনামলে, বিশেষত পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহালের পাশাপাশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ 3 দফা দাবি আদায়ের বেলা 11টার দিকে যমুনার দিকে রওনা দেন তারা। এ সময় রমনা জোনের উপর পুলিশ কমিশনার জানান, পুনরায় যানজট সৃষ্টি করে অবস্থান নেওয়ার সুযোগ করেই এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। অদ্যাবধি পর্যন্ত আমরা এই খোলা আকাশের নিচে ঝড় তুফান রোদের মধ্যে অবস্থান করতেছি। বারবার অনুরোধ করার পরে আপনারা দেখছেন 10 মিনিট সময়ও দিয়েছি, যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা করব। পরবর্তীতে কিন্তু আমরা 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও। তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। সব দলের মতামতের ভিত্তিতে ঘোষণা দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এর আগে আলোচনার শুরুতে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারণ করে প্রয়োজনের প্রস্তাবনা সংশোধন করে ঐক্য গড়ার চেষ্টা চলছে। কিছু কিছু বিষয়ে সব দল একমত হবে না উল্লেখ করে তিনি বলেন, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। এনআই নাহিদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ে 10ম দিনের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণের প্রস্তাবনা নিয়ে শুরু হয় দিনের আলোচনা। 495টি উপজেলায় ফৌজদারি এবং দেওয়ানি আদালত স্থাপনে নীতিগতভাবে একমত হয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ দলগুলো। উপজেলা পর্যায়ে ফৌজদারি এবং দেওয়ানি আদালত স্থাপনের বিষয়ে আমরা নীতিগতভাবে একমত। আইনজীবীরা অনেকে তো জেলা শহরে একটা বাসা আছে, চেম্বার আছে, ওইখান থেকে ব্যবসাটা করতে চায়, উপজেলা পর্যায়ে অনেকে যেতে চায় না, ওইখান থেকে একটা বাধা আসতে পারে। তো আপনারা এটা আমলে নিয়ে সিদ্ধান্তটা যেন বাস্তবায়ন হয় ওইভাবে বিবেচনা করবেন, এটা প্রত্যাশা রাখি। আর্থিক দিক থেকে দেওয়ানি মামলাগুলোর সীমাও ঠিক করার কথা বলা হয়েছে, এগুলোর সাথে আমরা একমত। কিন্তু প্রথমত আদালত গেলে উপজেলা ভিত্তিক যাওয়া দরকার। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে রাজনৈতিক দলগুলোর উপর কোনো কিছু চাপিয়ে দেয়া হবে না বলে জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সময়ের স্বল্পতা বিবেচনায় নিয়ে দ্রুত ঐক্য গড়তে সবার সহযোগিতাও চান তিনি। সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো কিছু যাবে না, সকল দল সব। তবু আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে যেন কিছু জায়গায় আমরা একমত হতে পারি, সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আমি বারবার বলেছি, যখন দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। এছাড়া জরুরি অবস্থা ঘোষণা এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার মধ্যবিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে।
যদি আদালতকে সম্প্রসারণ করবার যে সিদ্ধান্ত হয়েছে তার সাথে জরুরি হবে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। বিদ্যমান যে অবকাঠামো আছে এখানে কোনোভাবেই কেবলমাত্র একটা সিদ্ধান্ত নিয়ে আসলে বিচারের কাজটা নিশ্চিত করা যাবে না। তাহলে প্রয়োজনীয় অবকাঠামো, একই সাথে আমরা বলেছি এ ব্যাপারে প্রয়োজনীয় যে অর্থ বরাদ্দ এবং কবে নাগাদ, এই পর্যায়ক্রমে কবে নাগাদ উপজেলা স্তরে এই উপজেলা আদালতের স্থানান্তর কাজটা শেষ হবে তার একটা সময়ও উল্লেখ করা প্রয়োজন। আলোচনা হয়েছে যে তারা অবকাঠামোর ব্যাপারে নীতিগতভাবে সবাই আমরা একমত, প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যাপারেও একমত। সময়ের ব্যাপারে বলা হয়েছে এটা পরবর্তীকালে নির্বাহী বিভাগে বা প্রয়োজনে যখন আইন প্রণয়ন হবে এটা আলোচনা করে তখন ঠিক হবে। আর বিদ্যমান ব্রিটিশ আমল থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন চৌকি আদালত যেগুলো আছে, এখন 67-68টার মতন চৌকি আদালত যেগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে। আর সামগ্রিকভাবে অনেক আলাপ আলোচনা করে সেটাকে শক্তিশালী করা। এ ব্যাপারে প্রধান বিবেচনার কাজ হচ্ছে নাগরিকরা তাদের বাড়ির দরজায়, তাদের ঘরের কাছে তারা যে বিচার প্রার্থী, বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়ার জন্যই মূলত উপজেলা স্তরে এই আমাদের যে অধস্তন আদালতগুলো নেবার যে কথাটা, আমাদের বিদ্যমান ব্যবস্থায় নাগরিকরা যেখানে হয়রানির শিকার হন, তাদের সামাজিক অবস্থানের জন্য, আর্থিক অবস্থানের জন্য, প্রান্তিক অবস্থানে থাকার জন্য যদি আমরা উপজেলা পর্যায়ে যদি অধস্তন আদালতকে নিয়ে যেতে পারি তাহলে বিচারটা অনেকখানি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে, তাদের ঘরের কাছে সেই বিচার ব্যবস্থাকে নিয়ে যেতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আর দ্বিতীয় পর্যায়ে যেটা আজকে আলোচনাটা শুরু হয়েছে, জরুরি অবস্থা কিভাবে জারি করা যাবে। জরুরি অবস্থা আমার যেটুকু মনে হয়েছে, জরুরি অবস্থা জারির ব্যাপারে হয়তো সাধারণ এটা হয়তো ঐক্যমত থাকবে হয়তো দিন শেষে, কিন্তু জরুরি অবস্থা কোন প্রেক্ষিতে জারি হবে, কিভাবে জারি হবে এবং জরুরি অবস্থা জারি করবার ক্ষেত্রে নাগরিকদের অধিকার বা মানবিক অধিকার সেটা কতখানি স্থগিত থাকবে, এটা একটা বড় একটা আলোচনার বিষয়। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মধ্যবিরতি গণমাধ্যমে কথা বলছিলেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। সিলেটে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের দীর্ঘদিনের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তার সঙ্গে আমি নিজেও বহু ইউরোপের দেশে দেশে ঘুরে, বন্ধুরা এমনি হঠাৎ করেই এই হাসিনা পাড়ায় বহুদিনের সংগ্রাম, বহু মানুষের ত্যাগ শিকার, বহু মানুষের রক্ত, বহু মাতার কান্না সব মিলিয়ে এই এখন এই ফ্যাসিলা মুক্ত হলাম, ঠিক আছে, এখন করবোটা কি? আমরা তো করেছি লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই। অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার উন্নত করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে, আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা কাজের সুযোগ পাবে, আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে, আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করানোর হাসপাতাল পাবে। এইরকম একটা রাষ্ট্র, এইরকম একটা দেশ আমরা চাই, তাই না? এই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি। নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এখন অসুস্থ অবস্থায় বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপসহীন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই দল, যেই দল এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিল তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা সেই দল যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। আওয়ামী বড় কথা বলে সেই পর্যন্ত একদলীয় শাসন ব্যবস্থা আশ্বাস করেছিল।
দর্শক, সিলেটে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এর আগে সকালে সিলেট পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপান রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারিতেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করে বিএনপি। সুষ্ঠু ভোটের মাধ্যমে সঠিক পথে এগোবে দেশ, এমন প্রত্যাশার কথাও জানান তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন দলের শীর্ষ নেতারা। দুপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিকেলে শহীদ পরিবারকে সম্মাননা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি নেতারা। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ, জাতি গণতন্ত্রে ফিরে যাবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে নিজেদের অবস্থান জানান দিয়েছেন এনসিপি। পদযাত্রা, পথসভা, কার্যালয় উদ্বোধন আর আলোচনা সভায় মুখর ছিল গোটা শহর। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জনসাধারণের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতারা। এর আগে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নাহিদ ইসলাম জানান, ৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের অপেক্ষায় থাকবে এনসিপি। আর বসুন্ধরা মিডিয়া দেশে মাফিয়াতন্ত্র তৈরি করছে বলে অভিযোগ করেন হাসান আব্দুল্লাহ। মামুন খানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সোমবার নাটোর রেল স্টেশন এলাকা থেকে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। ব্যানার, পতাকা নিয়ে স্লোগানে শহরের প্রধান সড়কগুলো ঘুরে মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে পৌঁছান নেতাকর্মীরা। জুলাই যোদ্ধারা তারা ছিল বিদায় আজকে গোটা বাংলাদেশে আমি মনে করছি যে সবাই বুক ফুলিয়ে যে যার মতো কথা বলতে পারছে, কারণ বিগত দিন আপনারা দেখেছেন আমরা প্রচুর বৈষম্যের শিকার ছিলাম। 25শে জুলাইয়ের পথযাত্রা সমগ্র বাংলাদেশের উদ্যোগে এনসিপির এই আজকের এই নাটোরের পথসভা। সেখানে পথসভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এনসিপি মাঠে রয়েছে। এর আগে প্রেস ক্লাবের সামনে জেলা কার্যালয় উদ্বোধন করেন তারা। পথসভা শেষে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন নেতারা। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি। আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এই মাসে জুলাই সনদ হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে। তারপরও আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। এর আগে সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে জানান নাহিদ ইসলাম। এদিকে বসুন্ধরা মিডিয়ার মতো আরও কিছু মিডিয়া বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলে জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 3 আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে। শুধুমাত্র বসুন্ধরা না, বসুন্ধরা ছাড়া আরও অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। নাটোরের বনপাড়ায় সংক্ষিপ্ত পথসভা শেষে নেতারা রওনা দেন সিরাজগঞ্জের দিকে। নেতাদের আশা, এই ধারাবাহিক কর্মসূচি জনগণের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার সকালে 19 জুলাই জামাতের জাতীয় সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সভার প্রস্তুতি প্রদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন। বলেন, নির্বাচন পেছানোর কোনো দাবি করেনি জামায়াত। নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছে। জুলাইয়ের সনদ এই মাসেই তা বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি চালান তিনি। এছাড়া 19 জুলাইয়ের জনসভা সফল করতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করেন। একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য
আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচার শুরু হবে কিনা তা জানা যাবে আগামী 10 জুলাই। সোমবার শুনানি শেষে আদেশের এদিন ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা ও কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মাকতুতা মিতি। পর্যাপ্ত তথ্য প্রমাণাদি ও ফোনালাপের উপর ভিত্তি করে গেল 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপির বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। তাদের বিচার শুরু হবে কিনা তা জানা যাবে আগামী 10 জুলাই। সোমবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় না। পরে তিনি মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। সত্য মিথ্যা সাক্ষ্য প্রমাণে প্রতিষ্ঠিত হবে বলে জানায় প্রসিকিউশন। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয়, তারপরে বিচারে গিয়ে। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। এছাড়া জুলাই অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। প্লট বরাদ্দে দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনকে আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশিত হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের স্বাক্ষর করা এই গ্যাজেট প্রকাশ করে বাংলাদেশ সরকারি মন্ত্রণালয় বিজি প্রেস। আগামী 20 জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে। ওই দিন আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে। তালিকায় রয়েছেন সজীব ওয়াজিদ জয়, মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল, বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ রাজুকের কর্মকর্তারা। রাজধানীর বনানী থানায় অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াদুল হক আসামিকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গত বছরের 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। পুলিশি বাধায় ফিরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। নিশাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিশাদ, আপনি আমাদের জানাবেন যে আন্দোলনকারীরা আসলে কি বলছেন, এই মুহূর্তে কিভাবে অবস্থান করছেন তারা? যে পিলখানা হত্যাকাণ্ডের পর আসলে বিডিআর যে সকল সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে তারা চাকরির বাইরে ছিলেন এবং বর্তমান সময়ে এসে কিন্তু তারা
3 দফা দাবিতে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা মাঠে সরব রয়েছেন এবং অন্যান্যবারের মতো এবারও আজকে সোমবার সকাল থেকে তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নেন এবং এক পর্যায়ে যখন তাদের দাবিগুলো মেনে না হয় তখন তারা প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা করেন এবং যাত্রা করার এক পর্যায়ে মৎস্য ভবনের সামনে থেকে পুলিশের বাধার মুখে তারা পড়েন। আপনারা জানেন যেহেতু এর আগে কিন্তু ডিএমপি কঠোর নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে 140 ধারা জারি ছিল এবং সেখানে কিন্তু সর্বসাধারণভাবে যে কোনো সভা সমাবেশ মিছিল এই ধরনের কর্মকাণ্ড কিন্তু সেগুলো নিষিদ্ধ করা হয়। তো সেই ক্ষেত্রেই কিন্তু ডিএমপি থেকে আজকে রমনা জোনের যে সকল পুলিশ কর্মকর্তারা আছেন তারা সেখানে যে বিডিআর সদস্য যারা আছেন, যারা আন্দোলনকারী, তাদের সাথে প্রথমে কথা বলেন সেই যমুনার অভিমুখে না যাওয়ার জন্য। পরবর্তীতে এক পর্যায়ে তাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়, কিন্তু 10 মিনিটে তারা যখন সেখান থেকে মৎস্য ভবন থেকে তারা সরে না যায়, তারা কাকরাইল মসজিদের সামনে গিয়ে অবস্থান নেয় এবং এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করতে বাধ্য হয়। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে যখন ছত্রভঙ্গ করে দেওয়া হয়, এক পর্যায়ে তারা আবারও পুনরায় শাহবাগ এবং শাহবাগ থেকে বর্তমানে শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন। অর্থাৎ তাদের যে দাবিগুলো তারা জানিয়েছেন যে যতক্ষণ না তাদের দাবি 3 দফা দাবি বাস্তবায়ন না হবে, তাদের চাকরিতে পুনর্বহাল না হবে, সেই দাবিগুলো নিয়ে বিডিআর সদস্য, চাকরিচ্যুত সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখন বর্তমানে শহীদ মিনারের সামনে রয়েছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছেন এই দাবি অনতিবিলম্বে যদি না মানা হয় তাদের এই কর্মসূচির সামনের দিকে আরও তারা চলমান রাখবেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু দীর্ঘক্ষণ সকাল থেকেই তাদের আন্দোলনের কারণে শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবনের যে এরিয়াটা রয়েছে সেখানে যানজটের ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে যানজটের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা সেখানে অবস্থান নিয়েই কিন্তু পুরোটা আবারও যান চলাচল স্বাভাবিক করেছেন এবং ডিএমপি থেকে আমাদেরকে জানানো হয়েছে পুনরায় যানজট সৃষ্টি করে আন্দোলন করার সুযোগ তারা দিবে না, সেক্ষেত্রে তারা সেখানে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে রেখেছেন। আর অন্যদিকে কিছুক্ষণ পরেই এখানকার যে বিডিআর সদস্যরা রয়েছেন চাকরিচ্যুত, তাদের থেকেও জানানো হবে তাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে। তো এই ছিল যে শহীদ মিনারের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিডিআর চাকরিচ্যুত সদস্যদের আন্দোলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঘুষ ছাড়া অবসর ভাতা পান না সরকারি শিক্ষক কর্মচারীরা। আশায় আশায় বছরের পর বছর ঘুরতে হচ্ছে অনেককে। এখন সন্তানকেও বছরের পর বছর ঘুরতে হচ্ছে সেই ভাতার আশায়। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যে দুর্বিষহ হয়ে উঠেছে দেশের প্রায় 1.25 লাখ শিক্ষক কর্মচারীর জীবন। তবে লাখপতি 10,000 টাকা করে ঘুষ দিলেই মেলে অবসর ভাতা পাওয়ার নিশ্চয়তা। অঞ্জন বর্মনের ছবিতে সাদাত নিশাদের রিপোর্ট। অবসর ভাতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে 2019 সালে শিক্ষক পিতা মৃত্যুবরণ করলে এখন সন্তানও ঘুরছেন 6 বছর ধরে, তবুও মিলছে না মৃত শিক্ষক পিতার অবসর ভাতাটুকু। অক্টোবরের 4 তারিখ মারা গেছে, 21 জমা দিচ্ছে। এই পর্যন্ত আমি কোনো কিছু এর কাছ থেকে কোনো কিছু পাই নাই, এর কাছ থেকে কোনো হেল্প পাই নাই, কোনো কিছু পাই না। আসলে কথা বলার মতন সুযোগ এরা দেয় না। জাতির মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষক ষাটোদ্দ SM ইজ্জাতুল্লাহ নেত্রকোনার এক মাদ্রাসার প্রধান শিক্ষকের চাকরি শেষে 5 বছর ধরে অপেক্ষায় অবসরকালীন ভাতার জন্য। মেয়ের বিয়ে সামনে, তবুও মিলছে না ভাতার টাকা, বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ। আমাদের অবসর ভাতার অফিসে আসার পরে মনে হচ্ছে যে আমরা একজন বোকা, আমরা কিছুই জানি না, আমাদের কোনো মূল্য নেই। সরকারি প্রতিষ্ঠানের এই শিক্ষকদের সামান্য অবসর ভাতাটুকুও পেতেই বুক ভরা হাপিত্যোষ। বছরের পর বছর ঘুরেও রাজধানীর নীলক্ষেত ব্যানবেস থেকে পাচ্ছে না অবসর ভাতা। কেউ 5 বছর, কেউ বা তারও অধিক সময় ধরে ধর্ণা দিলেও মেলে না সামান্য প্রাপ্যটুকু। আমার 7,41,000 টাকা আজ থেকে আরো 1 বছর আগে আয়াত চেক করার পরে বলছে যে আপনি টাকাটা শীঘ্রই পাই যাবেন। এই শীঘ্রই পাইতে এই পর্যন্ত। শুধু কি তাই, অনেকের তো অভিযোগ টাকা দিলেই আগে পাওয়া যায় এসব অবসর ভাতা। টাকা দিলে টাকাটা খুব তাড়াতাড়ি পাই যায়। আমরা তো টাকা দিতে পারছি না, আমরা তো চাকরি করে খাই। প্রত্যেক লাখে 20% টাকা দিতে হবে, তাহলে আপনার টাকাটা 1 সপ্তাহের ভিতরে চলে যাবে অ্যাকাউন্টে। পুরো দুর্নীতি সেক্টরের ভিতরে, মানে আমার পিছিয়ে লোকে টাকা পায়, টাকা দিলে কাজে নিলে হয় না। এদিকে গেল 8 মে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের প্রাপ্য পেনশনের চেক যথাসময় না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন, এমন অভিযোগে অভিযান চালায় দুদক। অপেক্ষমান আবেদনের রেকর্ডপত্র যাচাই করে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং হয়রানির প্রাথমিক সত্যতাও পায় দুদক।
অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের 2 দপ্তরে অনিষ্পন্ন রয়েছে 89,600 অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার আবেদন, যার মধ্যে শুধু অবসর সুবিধা বোর্ডের আওতায় পড়ে আছে প্রায় 44,500 আবেদন। নিয়ম আর অনিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে কবে এমন ভোগান্তি থেকে মুক্তি পাবে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরা, সেসব প্রশ্নের মুখোমুখি অবসর সুবিধা বোর্ডের পরিচালক মোহাম্মদ জাফর আহমেদ। জানান, আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজন নাকি 5,285 কোটি টাকা, কিন্তু সেই তুলনায় নেই অর্থ। একজন শিক্ষক তার সমগ্র কর্মজীবনে যে পরিমাণ চাঁদা দেন, ওনাকে পরিশোধ করতে হয় প্রায় তার ডাবল টাকা পরিশোধ করতে হয়। তো এখন আমি প্রতি মাসে যে পরিমাণ চাঁদা পাই, শিক্ষকদের অবসরভোগীদের আবেদন অনুযায়ী আমার প্রতি মাসে ঘাটতি থাকে প্রায় 50 কোটি টাকা। ইতিমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে 2,000 কোটি টাকা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে 200 কোটি টাকা বন্ড হিসেবে বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থ থেকে পাওয়া লভ্যাংশ থেকে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন সময় একটু থোক বরাদ্দ দিয়ে থাকে ঘাটতি, তবে সেটা পর্যাপ্ত না। অবসর ভাতার অপেক্ষায় থাকা শিক্ষকদের প্রত্যাশা অচিরেই সমাধান হবে তাদের এই চিরচেনা দুঃখের। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম নৌবাহিনী পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। আজ থেকে টার্মিনাল পরিচালনা শুরু করবে প্রতিষ্ঠানটি। রোববার সাইফ পাওয়ার চেকের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে বিদায় ঘণ্টা বেজেছে বন্দরের এনসিটি টার্মিনালের দীর্ঘ 17 বছরের বেশি সময় রাজত্বে থাকা প্রতিষ্ঠান সাইফ পাওয়ার চেকের। এনসিটি থেকে সাইফ পাওয়ার চেককে সরিয়ে দেওয়ার বিষয়টি আগেই চূড়ান্ত হয়। প্রথমে বন্দর কর্তৃপক্ষ নিজেই টার্মিনালটি পরিচালনা করার কথা থাকলেও পরবর্তীতে সরকার নৌবাহিনীকে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করে। মাগুরার শ্রীপুরে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হয়েছে নাশকতা মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান টিটু এবং তার সহযোগী শরীফুল ইসলাম সাচ্চু। রোববার দিবাগত রাতে সেনাবাহিনীর আলাদা অভিযানে গ্রেফতার হন তারা। রাত 2টার দিকে নোহাটাহাট গ্রামে অভিযান চালিয়ে টিটুর কাছ থেকে 2টি রিভলভার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যে রাত 3টার দিকে তারা উজিয়াল গ্রামে অভিযান চালিয়ে শরীফুলের কাছ থেকে বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। গাজীপুর মহানগরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে 16টি মুদি দোকান। এতে প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার ভোর 5:30টার দিকে কোনাবাড়ি কাঁচা বাজারের কলাপট্রি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা তাদের। ঘটনাস্থল থেকে প্রায় 5 কোটি টাকার মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।